8 বছরের একটা মেয়ে যে কিনা এখনো বিছানায় হিসু করে, তাকে বিয়ে করতে বাধ্য করেছে আমার ফ্যামিলির লোক। আমার বউ বিছানায় হিসু করে এই কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিয়ে করেছি মাত্র কয়েক ঘন্টা হলো, পিচ্ছি বউ আর ফ্যামিলির সবাইকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছি। সারাদিনের ঝামেলায় পিচ্ছি বউ আমার মনে হয় একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই আমার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, যাকে বলে গভীর ঘুম। এবার আসল কথায় আসি, এ হচ্ছে আমার গ্র্যানি দুষ্ট ডার্লিং। এই বুড়ির জন্যই আমাকে বলি হতে হয়েছে। কি বুঝতে পারলে না তো? আচ্ছা তাহলে সহজ ভাষায় বলি, গ্র্যানি অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি আমার বাবাকে বলেছিল উপরে চলে যাওয়ার আগে নাদুকে দেখে যেতে চায়, মানে আমার বউকে। ব্যাস এতেই বেচারা আমি ফেসে গেলাম একটা মুতুনি পিচ্ছিকে বিয়ে করার ফাঁদে। এখন চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে নেই। আমি হলাম জংকুক, বাবা মায়ের একমাত্র সন্তান। 1 সপ্তাহ আগে আমার বয়স 16তে পড়লো। আমি এবার ক্লাস 10-এ পড়ি। আমাদের ফ্যামিলিতে আর অনেকেই আছে। এই হলো আমার মেজো চাচু, এটা হলো ওনার বউ মানে আমার মেজো চাচি। ওনাদের একটা মেয়ে আছে, তার নাম জিমিন। আর এটা হলো আমার ছোট চাচি, ওনার স্বামী মানে আমার ছোট চাচু যে এখন কোথায় আছে সেটা শুধু উনি ভালো জানে। আর এটা হলো আমার ছোট চাচুর ছেলে সুগা। আমার বাবা পরিবারের বড় ছেলে হওয়ার কারণে পরিবারের দায়িত্ব এসে পড়ে ওনার ঘাড়ে, তাই বাবা সবার সুখের কথা ভেবে অল্প বয়সে চলে যায় বিদেশে। জীবনের প্রায় অনেকটা সময় কাটিয়ে দেয় ভাইদের স্বপ্ন পূরণ করতে। বাবা বাড়িতে এসে দেখে ওনার ছোট দুই ভাই বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে। বাবা যখন দেখলো ওনার ভাইয়েরা সুখে আছে, তখন তিনি আমার মাকে বিবাহ করলেন। এরপর আমি বেচারা টুপ করে মায়ের কোলে চলে আসলাম। এক কথায় বলতে গেলে আমি সব ভাই বোনদের থেকে 2 বছরের ছোট। বুঝতে পেরেছো কিনা জানি না, বুঝলে বুঝুনি, না বুঝলে আমার পিচ্ছি বউয়ের মতো মুতুনি। আমার পরিচয়টা দেওয়া হলো, এখন চলো আমার পিচ্ছি বউয়ের পরিচয়টা দিয়ে নেই। এ হচ্ছে তে, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বয়সটা তো একটু আগেই বললাম। আমার আর তের বাবা দুইজনে বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে আমাদের বিয়েতে কেউ কোনো রকম বাধা দেয়নি। তো যাই হোক, অনেক বক বক করেছি, এবার চলো দেখে আসি আমার পিচ্ছি বউ কি করছে। আন্টি আমি চিপস খাবো। এই নাও মা তোমার চিপস। আর শোনো, নতুন জায়গাতে কিছু খেতে মন চাইলে আমাকে এসে বলবে, যদি অন্য কাউকে বলতে লজ্জা লাগে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। জঙ্কুক ভাইয়া তুমি চিপস খাবে? এই নাও। আমি খাবো না, তুমিই খাও। আঙ্কেল আপনি খাবেন? না মামুনি তুমি খাও। আন্টি তুমি খাবে? না আম্মু, আমার পেট ভরা, আমি খাবো না। ঠিক আছে, তাহলে আমি একাই খেয়ে ফেলি সবগুলো চিপস। তে মনের আনন্দে চিপস খাচ্ছে। তার যে কিছুক্ষণ আগে বিয়ে হলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ বিয়েটা তার কাছে অনেকটাই পুতুলের বিয়ের মতো ছিল। জঙ্কুক তের দিকে তাকাতেই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে প্রাপ্তবয়স্ক না হলেও বিয়ে, সংসার, বউ এসব বিষয়ে একটু ভালোই বোঝে, কারণ সে ছিল সায়েন্সের স্টুডেন্ট। কয়েক ঘন্টা পর জঙ্কুক তার ফ্যামিলিকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। গাড়িতে জায়গা না থাকার কারণে জিন থেকে পুরো রাস্তা নিজের কোলে বসিয়ে নিয়ে আসে, যার কারণে তার পায়ে জিন ধরে যায়। তাই জিন তার ছেলেকে ডেকে বলে তেকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যেতে। জঙ্কুক বেচারা আর কি করবে, ছোট বাচ্চাদের মতো তেকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করে। জঙ্কুকের দাদি অসুস্থ থাকায় তেকুকের বিয়েতে কোনো রকম বাজনা বা আওয়াজ করা হয়নি। তাছাড়া ওদের বয়সও ছিল অল্প, যার কারণে তেমন কাউকেও বলা হয়নি। সম্পূর্ণ ঘরোয়াভাবে বিয়েটা হয়, এবং তেকুক যখন বড় হবে তখন অনেক বড় অনুষ্ঠান করে তাদেরকে আবারও বিয়ে দেওয়া হবে। মানে জঙ্কুক আগামী 10 বছর তার বউকে লালন পালন করে এরপর নিজের কাছে পাবে। তো যাই হোক, জঙ্কুক থেকে গ্র্যানির কাছে রেখে নিজের রুমে চলে আসে এবং পাঞ্জাবিটা খুলে বাগানে চলে যায় আম পাড়ার জন্য। কিছুক্ষণ পর জঙ্কুক আম নিয়ে নিজের রুমে এসে সেগুলো খেতে থাকে। জঙ্কুক যখন আম খাচ্ছিল তখন তার রুমে জিমিন আর তে বসে খেলা করছিল। জঙ্কুকের আম খাওয়া দেখে তে একটু পর পর তার দিকে তাকাচ্ছিল। তে এদিকে এসো। জঙ্কুক ভাইয়া কিছু বলবে? তুমি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিলে কেন? এমনি তাকিয়েছিলাম। আচ্ছা তাহলে যাও গিয়ে খেলা করো। কি পচা ছিলে জঙ্কুক ভাইয়া, আমার অনেক আম পছন্দ, তাও আবার পাকা আম, অথচ একটু স্বাদ হলো না। আমি তো চিপস চেয়েছিলাম, তাহলে আমাকে একটা আম দিলে কি এমন ক্ষতি হয়ে যেত ওনার? কিছুক্ষণ পর জিন খাবার নিয়ে জঙ্কুকের রুমে আসে। নে বাবা তোর জন্য খাবারগুলো রেখে গেলাম, খেয়ে নিস। আম্মু আমি না এখন খাবো না। কেন খাবি না? একটু আগে আম খেয়েছি, পেট ভরা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর জন্য খাবার নিচে রেখে দিচ্ছি, খিদে লাগলে খেয়ে নিস। মাঝরাতে জঙ্কুক এক পাশ থেকে আরেক পাশ ফিরতেই ভূত বলে চিৎকার করে ওঠে। কি হয়েছে জঙ্কুক বাবা, চিৎকার করলি কেন? মা আমার বিছানায় কেউ শুয়ে আছে দেখো। এটা ভয় পাওয়ার কি হলো বাবা, কে শুয়ে আছে তোর পাশে? এই পিচ্ছি আমার বিছানায় কেন মা? আসলে বাবা বাড়িতে অনেক মেহমান থাকায় কোনো রুম খালি ছিল না, তাই তেকে তোর রুমে এসে ঘুমাতে বলেছি আমি। ঘুমাবে ভালো কথা, হাতে করে আম নিয়ে এসেছে কেন? পিঁপড়ে উঠবে তো বিছানায়। তুই যে একা একা আমগুলো খেলি, তেকে দিলি না কেন? আমি কি জানতাম নাকি ও আম খাবে? কেন মা কোনো সমস্যা হয়েছে?
আর বলিস না, কিছুক্ষণ আগে কান্না করে আমার কাছে বিচার দিল। বুঝতে পেরেছি মা, বাকিটা আর বলা লাগবে না। আমার কি দোষ বলো? ও তো আমার কাছে চাইনি, চাইলে আমি অবশ্যই দিতাম। শোনো বাবা, তোমাদের মেয়েটা যেভাবেই হোক না কেন, ও এখন তোমার বউ। ওর ভালো মন্দ সব আমাদের থেকে বেশি তুমি বুঝবে। কাল বা পরশু ওর বাবা মা এসে ওকে নিয়ে যাবে। ও যখন মাঝে মধ্যে আসবে তখন ও লজ্জা বা সংকোচের কারণে কিছু না চাইতেও পারে। আমার মতে তুমি বুঝদার ছেলে, ওর ভালো মন্দ সবকিছু তুমি দেখে রাখবে। তাই কিছু খেতে নিলে ওকে দিয়ে খাবে, আবার ওকে জিজ্ঞাসা করবে কিছু খেতে চাই কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমার মনে থাকবে। এখন তুমি যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। জিন চলে যাবার পর জঙ্কুক আবারও ঘুমিয়ে পড়ে। এখন চলো দেখে আসি সকালবেলা কি হচ্ছে। ওএমজি, এটা তো দেখছি লজ্জার ব্যাপার। কাউকে চিৎকার করে ডাকতেও তো পারবো না, কি একটা মুশকিলে পড়লাম। জঙ্কুক সকাল সকাল কি মুশকিলে পড়েছে সেটা বুঝতে পারছো না, তাই তো? তাহলে শোনো। জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তার পরনে লুঙ্গি নেই, কারণ তার লুঙ্গিকে কাঁথা মনে করে আমাদের তে মহারানী নিজের গায়ে পেঁচিয়ে ঘুমিয়ে আছে। জঙ্কুক তো ভয় পাচ্ছে এটা ভেবে, তে যদি ওকে এভাবে দেখে নেয় তাহলে পুরো গ্রামে খবরটা পৌঁছে যাবে দাবানলের মতো। তাই নিজের ইজ্জত যাওয়ার আগে তে থেকে লুঙ্গিটাকে এনে তাড়াতাড়ি করে পরে নেয়। এই কানে ধরলাম, বেঁচে থাকতে আমি আর কখনো এই পিচ্ছির পাশে লুঙ্গি পরে ঘুমাবো না। বাবা গো বাবা, কি ভয়ঙ্কর মেয়ে! আসতে না আসতেই আমার ইজ্জত নিয়ে টান দিয়েছে। এরপর না জানি আর কি কি ধরে টান দেয়। এই যা, লজ্জার ব্যাপার, কি বলে ফেললাম। না মানে আসলে বলতে চেয়েছিলাম না জানি আর কি কি নিয়ে টান মারে আর কি। সুগা ভাইয়া, মম বলেছে তোমাকে একটু বাজারে যেতে। দুনিয়ার মধ্যে কি মানুষের অভাব পড়ছে নাকি যে আমারে বাজারে যাইতে হইব? সেটা আমি কি করে জানবো ভাইয়া? তরে আমি কতবার কইছি আমারে ভাইয়া ডাকবি না, কানে কি কম হনস নাকি তুই? মম বলেছে তুমি আমার থেকে বড়, তোমাকে যেন ভাইয়া বলে ডাকি। ওই নিব্বির করে নিব্বি, তুই বড় কইয়া কি বুঝাইতে চাইতাছস? হ্যাঁ, আমি বুইড়া? দামড়া শয়তান বিলাই, তুই ভালো ব্যবহারের যোগ্য না। ভেবেছিলাম তোকে সম্মান করব, কিন্তু তোর মতো নোংরা মানুষের সবসময় গাড়ির উপরেই রাখা দরকার। ওই নিব্বি, তুই নোংরা, তোর 14 গোষ্ঠী। না, তোর 14 গোষ্ঠী নিয়ে কিছু কওয়া যাইব না, তাইলে আমার উপরে আইয়া পড়বো। থামলি কেন বল? আচ্ছা থাক, বাদ দে। শোন না, ওই পুটিবাজ জঙ্গিকা তো বিয়াটা করে লাইলো, আমরা কবে করবো? আমরা মানে? আরে বুঝছস না, আমরা মানে হইলো তুই আর আমি। আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না, মূর্খ বিলাই কোথাকার। নিব্বির শখ কত আমারে বিয়ে করার। শোন, আমারে বিয়ে করতে হইলে আরো সুন্দরী হওয়া লাগবে, লগে বুদ্ধিমতীও। আচ্ছা, সুন্দরী মেয়েকেই তুই বিয়ে করিস। এখন শোন, কি কবি তাড়াতাড়ি কো, সময় নেই আমার হাতে। আমার মনে সব সময় একটা প্রশ্ন উকি মারে। তোর প্রশ্নটা মনে হয় লম্পট বেশি, এর লেগে উকি মারে। আরে শয়তান বিলাই, আমার পুরো কথাটা তো আগে শুনবি। ওই নিব্বির গো নিব্বি, ডং না কইরা কি কবি তাড়াতাড়ি কো। তোর বাবা তো সবার ছোট, কিন্তু তুই আমাদের ভাই বোনদের মধ্যে থেকে সবার বড় কেন? আবার বড় আব্বু সবার বড়, কিন্তু ওনার ছেলে আমাদের থেকে ছোট কেন? শুধু যে ছোট এমনটা না, ওকেই সবার আগে বিয়ে করানো হলো কেন? আমার মাথায় না এই ব্যাপারটাই ঢুকছে না। জঙ্কুকরে বিয়ে করতে পারছ না এদিকে তোর অনেক কষ্ট হইতাছে, তাই না? আরে শয়তান বিলাই, আমি সেটা বুঝাই নাই। আমি শুধু এটাই জানতে চাই তুই আমাদের থেকে বড় কেন? এটা না বোঝার কি আছে? আমি আগে হইছি এর লাগি আমি বড়। তুই আগে হবি কিভাবে? তোর বাবা না সবার ছোট? জানি না, ওই বুড়ির ঘরে বুড়ি আলিকিরে জিগান লাগবো। আচ্ছা এমনটা নয় তো, তোর বাবা সবার আগে বিয়ে করে ফেলছে জঙ্কুকের মতো? এটাও হইতে পারে। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে ঘুম থেকে উঠে চোখ ডলছে। রুমে ঢুকতেই জঙ্কুকের নাকে একটা গন্ধ আসে, মনে হয় গন্ধটা বাহির থেকে আসছে। দরজা জানালাগুলো লাগিয়ে দেই। জঙ্কুক দরজা জানালা বন্ধ করে তের দিকে তাকাতেই তে কান্না করে দেয়। আম্মু গো! তোমার আবার কি হলো, কান্না করছো কেন? ও আম্মু গো, আমার আমি আম্মু। কান্না না করে বলো তোমার আম কি হয়েছে? আমার আম হিসুর মধ্যে চলে গেছে গো জঙ্কুক ভাইয়া। হিসুর মধ্যে আম পড়ছে তো কি হয়েছে, আবার এনে দেব? তাই বলে কান্না করা লাগবে নাকি? এই এক মিনিট, তুমি কোনোভাবে আমার বিছানায় হিসু করে দাওনি তো? ও জঙ্কুক ভাইয়া গো, আমার কি দোষ বলো? আমি তো দেখলাম আমাদের বাথরুমে হিসু করছি, কিন্তু উঠে দেখি তোমার বিছানায় হিসু করে দিছি গো জঙ্কুক ভাইয়া। তারপর দেখি আমার আমটা হিসুর মধ্যে পড়ে রয়েছে গো জঙ্কুক ভাইয়া। আমি এখন কি খাবো? আমার অনেক ক্ষুধা লেগেছে গো ভাইয়া, আমটা আমার অনেক পছন্দের ছিল। ইউতে ছি। আম্মু, আম্মু কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। জঙ্কুকের ডাক শুনে যে রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার করে ডাকছিস কেন? তোমার গুণধর বউ আমার বিছানার মধ্যে হিসু করে দিয়েছে। তো কি হয়েছে? তোষকটাকে রোদে দিলেই তো ঠিক হয়ে যাবে, এত চিৎকার করার কি আছে? আজকে মেয়েটা চলে যাবে, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। এমন চিৎকার করে ওকে ভয় পেয়ে দিলে আর কখন আসতে চাইবে?
ধুর, ভালো লাগে না, আমি গেলাম মাছ ধরতে, তুমি থাকো তোমার আদরের বৌমাকে নিয়ে। বলেই জঙ্কুক হাতে জাল নিয়ে মাছ ধরার জন্য চলে গেল। জঙ্কুক বাবা, নাস্তা খেয়ে যা, ছেলেটা দিন দিন জেদি হয়ে যাচ্ছে। এই জিমিন, মা একটু এদিকে এসো তো। জি বড় আম্মু বলো। শোনো না, আমি তেকে গোসল করিয়ে দিচ্ছি, তুমি একটু সুগাকে নিয়ে তোষকটাকে রোদে দিয়ে দাও তো। যে বয়সে নিজের বাচ্চা কাচ্চার হিসু পরিষ্কার করার কথা, সে বয়সে ছোট ভাইয়ের বউয়ের হিসু তোষক নিয়ে টানাটানি করতে হচ্ছে, তাও আবার ওই মূর্খ বিলাইকে নিয়ে। আচ্ছা বড় আম্মু, তুমি ওকে গোসল করিয়ে দাও, আমি সুগা ভাইকে নিয়ে রোদে দিয়ে আসছি তোষকটা। এই বুটকা বিলাই, দাঁড়িয়ে না থেকে আমার সাথে তোষকটা ধর। ওই নিবি বালা করে না করে কিন্তু যাবো না তোর লগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার সাথে চলেন। ভুল করে একটু ছায়া করলে হতে পারোস। আচ্ছা যাই হোক, চল, দেরি হয়ে যাইতেছে গা। জঙ্কুক মাছ ধরা শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিজের রুমে ঢুকতেই যাবে, এমন সময় গাছের দিকে তাকিয়ে তার মাথা গরম হয়ে যায়, কারণ তে গাছে উঠে আম পাড়ছে। কি হয়েছে জঙ্কুক ভাইয়া, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এই তে, তুমি গাছে কি করছো? আম পাড়তে উঠেছি, তুমি খাবে? একটা ছুঁড়ে মারি? তুমি এখনই গাছ থেকে নামো বলছি, না হলে আমি গাছে উঠে তোমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেব। কেন, আমি আম পারবো না? তোমাকে নামতে বলেছি, নামো। তুমি দিচ্ছ কেন, নামছি তো। তে গাছ থেকে নামতেই জঙ্কুক তের কানে ধরে বলে, আর কখনো গাছে উঠবে? আর কখনো গাছে উঠবো না গো জঙ্কুক ভাইয়া, আমার কানে অনেক ব্যথা পাচ্ছি গো জঙ্কুক ভাইয়া, এবারের মতো ছেড়ে দাও। কান্না থামাও আর এখনই রুমে যাও, না হলে ফেলে দেব কিন্তু। আচ্ছা যাচ্ছি। এরপর জঙ্কুক খেয়ে প্রাইভেট পড়তে চলে যায়। প্রাইভেট পড়া শেষ হলে জঙ্কুক তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টায় বাড়িতে ফিরে চোরের মতো নিজের রুমে যাওয়ার সময় তার বাবা দেখে ফেলে। এই বেদ্যপ ছেলে, দাঁড়াও। ধুর, ভেবেছিলাম বাবা ঘুমিয়ে পড়েছে, এখন যদি জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত কোথায় ছিলাম, তাহলে আমি কি জবাব দেব? জি বাবা, কিছু বলবে? হঠাৎ করে বিয়ে করানোর জন্য রাগ করেছো নাকি? মুতুনি একটা বউ গলায় ঝুলিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করা হচ্ছে রাগ করেছি কিনা। কি এত ভাবছো তুমি? জঙ্কুক কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। চিন্তা করো না, তেকে ওর বাবা এসে নিয়ে গেছে, মা তোমার বিয়েটা দেখে যেতে চেয়েছে, তাই তোমাকে বিয়ে করিয়েছি, যা হবার হয়ে গেছে। তুমি এখন থেকে পড়ালেখায় মন দাও, তে বড় হলে আবার তোমাদের বিয়ে দিব, তেকে এই বাড়িতে নিয়ে আসবো, এখন যাও ঘুমিয়ে পড়ো। তে চলে গেছে শুনে জঙ্কুক অনেক খুশি হয়, যাক ভালোই হয়েছে, মুতুনি আমার লাইফ থেকে বিদায় নিয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। এইসব কথা চিন্তা করতে করতে জঙ্কুক ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে জঙ্কুকের বিজি শিডিউলের জীবন চলতে থাকে, সকালে স্কুল আর প্রাইভেট, বিকেলে খেলাধুলা আর সন্ধ্যায় পড়ালেখা, এর মাঝে যেটুকু সময় পায় তার মধ্যে খাওয়া দাওয়া আর ঘুম, এভাবে কেটে যায় অনেক দিন। দেখতে দেখতে রোজার মাস শুরু হয়ে গেছে। ঈদের 5 দিন আগে বাবার সাথে শহর থেকে শপিং করে বাড়িতে আসার পর জানতে পারলাম বাবা তের জন্য শপিং করেছে। বাচ্চাটার সাথে 3 মাস আগে দেখা হয়েছিল কলপারে, এরপর আর কখনো দেখা হয়নি। কালকে বাবা ওদের বাড়িতে যাবে, এখন লজ্জার কারণে মুখ ফুটে বলতেও পারছি না আমিও যেতে চাই। যতই ঠোঁটকাটা হই না কেন, নিজের বাবার কাছে বউকে নিয়ে কিছু বলতে লজ্জা লাগে আমার। এখন বাবার যদি আমার উপর একটু সদয় হয়, তাহলে তেকে দেখার একটু সুযোগ হবে আর কি। পরের দিন সকাল থেকে জঙ্কুক অপেক্ষা করছে কখন তার বাবা বলবে, জঙ্কুক তুমি কি যাবে আমার সাথে? কিন্তু ফাটা কপাল হলে যা হয় আর কি, জঙ্কুকের বাবা তাকে কিছু না বলেই একা একা চলে যায়। ঈদের পর থেকে আবারও স্কুল লাইফ শুরু হয় জঙ্কুকের। দেখতে দেখতে টেস্ট পরীক্ষার সময় এসে পড়লো। তের বাবা পরীক্ষার আগে এক গাদা ফল, দুধ, ডিম কিনে দিয়ে গেছে জঙ্কুককে। এবারও তিনি একা এসেছেন, তেকে নিয়ে আসেনি। কি একটা অবস্থা, যেমন আমার কিপটা বাবা তেমন তার বন্ধু, দুইটাই খচ্চর। এই যা কি বলি, বাবা শুনতে পেলে হাড্ডি ভেঙে ফেলবে। বেচারা জঙ্কুক আর কি করবে, বইয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়ালেখায় আবারও মনোযোগ দেয়। এসএসসি পরীক্ষার আগে জঙ্কুকের বাবা বড় করে মিলাদ পড়ালেন, সেই সুবাদে জঙ্কুকের শ্বশুরবাড়ির সবাইকে আমন্ত্রণ করা হলো। আর ফাইনালি তেকে নিয়ে ওর বাবা মা জঙ্কুকদের বাড়িতে আসলো। তে যখন থেকে এসেছে তখন থেকে ওর মার কাছ থেকে একটুও সরেনি, মাঝে মাঝে জঙ্কুককে দেখলে চোখ নামিয়ে নিচ্ছে। এরপর জঙ্কুক জিমিনকে দিয়ে তেকে পুকুর পাড়ে ডেকে আনে। জিমিন, তুমি এখন যেতে পারো। ঠিক আছে, যাচ্ছি, কাজ হয়ে গেলে সবাই রং বদলায়। জিমিন চলে যাবার পর তে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো তে, কথা বলো, পুরো 1 বছর পর তোমার সাথে আমার দেখা, অথচ তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, কোনো কথা বলছো না। তুমি আমাকে বকা দাও, পচা ভাইয়া তুমি। 1 বছর আগের বকার কারণে এখন কথা না বলার কি আছে তে? তুমি একটা বাচ্চা মেয়ে, এত রাগ তোমার জন্য ক্ষতিকর। তুমি
মজা, কারণ তুমি বলেছিলে আমাকে আম খাওয়াবে, কিন্তু এখনো খাওয়াওনি। সাদে কি তোমাকে পিচ্ছি বলি? 1 বছর আগে বলেছিলাম আম পেড়ে খাওয়াবো, কিন্তু না খাওয়ানোর জন্য এখনো রাগ করে আছো, ভাবা যায়? আচ্ছা, কথা দিচ্ছি আমি তোমাকে আম পেড়ে খাওয়াবো, তাও রাগ করো না। এখন বলো, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ি। পড়ালেখা কেমন চলছে তোমার? ভালো। আচ্ছা, কখন খাওয়াবে আম? এখন তো গাছে আম নেই, মাত্র মুকুল এসেছে, এখন আম পাই কোথায় বলো তো? কিন্তু যে করেই হোক তোমাকে আমি আম খাওয়াবই। শোনো, কালকে স্কুল থেকে আসার সময় তোমার জন্য নিয়ে আসবো, আর রাগ করে থেকো না। আচ্ছা, তাহলে আমি ঘরে যাই, না হলে আম্মু রাগ করবে। এই দিলাম দৌড়। তে আস্তে আস্তে যাও, না হলে যে পড়ে যাবে। পরের দিন সকালে রহিম চাচার বাড়ি থেকে অনেক রিস্ক নিয়ে আম চুরি করে জঙ্কুক বাড়ি ফিরে, কিন্তু বাড়িতে এসে দেখে তার শ্বশুর মশাই নিজে তো বাড়িতে গিয়েছে, সাথে মেয়েটাকেও নিয়ে গেছে। এবারও জঙ্কুক তার আম পাগলি বউটাকে আম খাওয়াতে পারলো না, তাই তার ছোট মনটা ঠুস করে ভেঙে যায়। জঙ্কুকের দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাপ চাচারা মিলে একটা বড় আয়োজন করে গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য। কিছু লোক উঠানে বসে গরুকে সাইজ করছে, আর বাড়ির সবাই সেটাকে দেখছে। হঠাৎ করে তে সবার মাঝখান থেকে উঠে রুমে চলে যায়। কি ব্যাপার, তে চলে গেল কেন? মনে হয় ভয় পেয়েছে। যাই, ওকে গিয়ে একটু সঙ্গ দিয়ে আসি। বলেই জঙ্কুক নিজের রুমে এসে দেখে তে ওয়াশরুমের সামনে বসে কান্না করছে। জঙ্কুক তের কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তে, ভয় পেয়েছো? না। তাহলে কান্না করছো কেন? ওই হাবুটা আমাদের ছিল, আমি গত 1 বছর ধরে ওকে খাবার দিতাম, গোসল করাতাম, আর আজকে ওকে এইভাবে হত্যা করলো। হাবুকে? আর কে কাকে হত্যা করেছে? আমার হাবু, আমি ওকে অনেক আদর করতাম, কিন্তু আব্বু ওকে হত্যা করে দিল গো জঙ্কুক ভাইয়া। আমার হাবুকে এনে দাও। বলেও বলিস না, তুই এই বয়সে প্রেম করেছিস, আর তোর বাবা তার প্রেমিককে মেরে ফেলেছে। তুমি আমাকে তুই বললে জঙ্কুক ভাইয়া। ফাজিল মেয়ে, এই বয়সে প্রেম করো সেটা কোনো দোষের না, আর আমি তুমি থেকে তুই করে বলে ফেলেছি ভুলে, এটা আমার দোষ হয়ে গেছে। তুমি অনেক পচা জঙ্কুক ভাইয়া। আরে থামো তো, এত জোরে জোরে চিৎকার করে কেউ ভয়ঙ্কর ভাবে কান্না করে? চলো তোমার বাবার কাছে যাই। বলেই জঙ্কুক তেকে নিয়ে এক প্রকার দৌড়ে তের বাবার কাছে আসে। জঙ্কুক তের হাত ধরেছে দেখে সবাই মিটি মিটি হাসছে। আঙ্কেল, আপনার হাসা বন্ধ করে বলুন, আপনার মেয়ের কোন বয়ফ্রেন্ডকে আপনি হত্যা করেছেন? জঙ্কুকের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। তুমি এটি কি কইতাছো জামাই বাবা? তে বলছে আপনি নাকি হাবু নামের কাউকে হত্যা করেছেন। এটা তুমি কি কইলা জামাই বাবা? দাঁড়াও একটু মন খুলে হাসছে লই, হা 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 হা। ওই পাগল বডি কোন গেলা, তুমি এনো আইও দেখা যাও। জামাই বাবা এটি কি কয়, তুমিও কতক্ষণ হাসছা যাও। জঙ্কুকের কথা শুনে সবাই কেন হাসছে সেটা সে বুঝতে পারছে না। আশ্চর্য ব্যাপার, এখানে হাসার কি হলো? আসলে জমে বাবা হাবু হইতেছে গিয়ে আমগো গরুর নাম, যারে একটু আগে তুমি সাইজ করতে দেখছিলা। তে আম্মা যেন অনেক আদর করতো গরুটারে, আর তুমি কিনা একটা গরুরে আমার মায়ের প্রেমিক বানায় দিলা, এর লাগি আমরা সবাই আসতাছি। তের বাবার কথা শুনে জঙ্কুক অনেকটা লজ্জা পায় এবং সাথে সাথে তেকে টেনে নিজের রুমে নিয়ে আসে। এই মুহূর্তে জঙ্কুকের ইচ্ছে করছে তেকে 1 ঘন্টা পিটাতে, কারণ আজকে তার জন্য সে সবার সামনে হাসির পাত্র হয়ে গেছে। তে চুপচাপ খাটে বসে আছে, আর একটু পর পর জঙ্কুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে। জঙ্কুক তের দিকে রাগি চোখে তাকাতেই তে আবারও কান্না করে দেয়। ও আমগো, দেখে যাও কি ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকাচ্ছে। এই বন্ধ করো তো তোমার নাকা কান্না, ভালো লাগছে না। দূর থাকবো না তোমার সাথে, পচা লোক কোথাকার। বলেই তে জঙ্কুকের রুম থেকে বের হয়ে যায়। দূর ছাই, ভালোভাবে কথা না শুনে পিচ্ছিটার সাথে শুধু শুধু রাগ করার কোনো মানেই হয় না। এরপর জঙ্কুক অনেক চেষ্টা করে তে রাগ ভাঙানোর জন্য, কিন্তু কোনো প্রকার সুযোগ না পেয়ে হতাশ মন নিয়ে আবারও চলে আসে হোস্টেলে। সামনে জঙ্কুকের ফাইনাল এক্সাম, তাই পড়ার চাপটাও বেশি। জঙ্কুক রাত দিন এক করে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দেখে তার 2 চাচা আলাদা হয়ে গেছে। যে বাইরের সুখের জন্য তার বাবা জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছে বিদেশে, আজ তারাই কিনা তাকে একা করে আলাদা হয়ে গেছে। বাড়ির এই অবস্থা দেখে জঙ্কুক আর ভার্সিটিতে ভর্তি না হয়ে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সবকিছু রেডি হয়ে আসতে আসতে 1 বছর লেগে যায়। 3 দিন পর জঙ্কুকের ফ্লাইট, তাই তের বাবা মার সাথে দেখা করার জন্য জঙ্কুক তার বাবার সাথে দ্বিতীয়বারের মতো নিজের শ্বশুর বাড়িতে যায়। তো জামাই বাবা কতদিনের লেগে যাইতাছো? এই তো বছর 5। কি কও জামাই বাবা, এত বছর থাকবা বিদেশে? জি আঙ্কেল, এর জন্যই আজকে এখানে আসা। আমার আসতে দেরি হতে পারে, আপনি চাইলে তের বিয়ে অন্য জায়গায় দিয়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা কি কও জামাই বাবা, আমার মাইয়ার মাত্র 12 বছর,
তুমি যদি 5-6 বছর পরেও আইও তখন আমার মায়ের বয়স হইব 17-18 বছর। এত ছোট মাইয়ারে কি কেউ বিয়া দেয় নাকি? তাছাড়া তুমি আমার বন্ধুর ফুলা, একবার তোমার লগে বিয়া দিয়া দিছি আমার মাইয়ার, আবার অন্য জায়গায় বিয়া দিতে আমার বিবেকে বাধা দিব। চিন্তা করো না, যত বছরই লাগুক না কেরে আমার মাইয়ারে তোমার লগেই আবার বিয়া দিমু। আঙ্কেল তেকে তো কোথাও দেখছি না, ও কোথায়? তে আম্মা জানতে এখনো স্কুলেতে বাইক ফিরে নাই, একটু পরেই আয়া পড়বো। আজকে তাহলে আসি আঙ্কেল, আপনারা ভালো থাকবেন। রিমা রে জামাই বাবা কই যাও? হ্যাঁ, আমি তোমার লাগি দেশি মুরগা রান্সি করে ভাত খাইয়া যাও। এইসবের আবার কি দরকার ছিল আন্টি? দরকার আছিল, এখন আইও তোমার বাপের লইয়া খাইতা বউ। ঠান্ডা হয়ে যাইব কত খাউন দি। ইফান করে সবিন তেল তুমি দাঁড়াইছো কি লেগে? হ্যাঁ, প্লেট লইয়া খাইতা বউ। খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক আর তার বাবা নিজেদের বাড়িতে চলে আসে। বেচারা জঙ্কুক তার পিচ্ছি বউটাকে এক নজর দেখতেও পেল না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আসলে বাবা তেকে। থাক, তোমাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি সবই জানি। এর জন্যই তো কালকে তেকে নিয়ে আসতে বলেছি ওর বাবাকে। তুমি জানলে কি করে বাবা? আমি যে তেকে দেখার কথা বলতে চেয়েছি। ওই বাড়িতে তোমার উকি ঝুঁকি মারা দেখেই আমি বুঝে গেছি তুমি কাকে খুঁজছো। যাই হোক, আর মন খারাপ করে থেকো না, নিজের রুমে গিয়ে বিশ্রাম নাও। পরের দিন সকাল সকাল সোবিন তেকে নিয়ে জঙ্কুকদের বাড়িতে আসে। বাহ, থ্রি পিস পরে আমার বউটাকে কত সুন্দর লাগছে। ইচ্ছে করছে ওর কপালে একটা কালো টিকা লাগিয়ে দেই, যেন কারো নজর না লাগে। কাল রাতে ফ্লাইট, আজকে ওকে নিয়ে একটু ঘুরে আসি, তাহলে পিচ্ছিটা অনেক খুশি হবে। বলে জঙ্কুক জিমিনকে ডেকে বলে, জিমিন তোমরা দুজনে রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। আমি রেডি হতে গেলাম, তোমরাও দেরি করো না। বলে জঙ্কুক রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক রেডি হয়ে এসে দেখে জিমিন থেকে কি জানি বোঝাতে যাচ্ছে, কিন্তু তে চুপচাপ জানালার দিকে তাকিয়ে কান্না করছে। কি হয়েছে তে, কান্না করছো কেন? তে কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। জিমিন, ও কান্না করছে কেন? কালকে ওর বাবাকে তুমি বাকলামি করে কি বলেছো? কই কিছু না তো। তুমি নাকি বলেছো তে ভাবিকে অন্য কোথাও বিয়ে দিতে, এটা কি সত্যি? এই জিমিন, তুমি ওকে ভাবি বলছো কেন? ভাইয়ের বউকে ভাবি বলবে না তো কি বলবে, খালা? তুমি জানো আমাদের বিয়ের ব্যাপারে? যত সব আজাইরা কথা। 3.5 বছর যাবত আমাকে ঘন্টায় ঘন্টায় মনে করানো হয় আমি কোন বাড়ির বউ, আমাকে কি করতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি বিয়ের ব্যাপারে জানি কিনা। আরেকটা কথা, আমার লাইফে তোমাদের ইচ্ছা জোর করে চাপিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও তুমি কোন সাহসে আমার আব্বুর কাছে বলো তারা যেন চাইলে আমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারে? আসলে তে আমি কথাটা এমন ভাবে বলতে চাইনি। একবার চিন্তা করে দেখো, আমি প্রায় কয়েক বছর দেশের বাইরে থাকবো। ততদিনে তুমি অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো তোমার কাছে আমাদের ছোটবেলার বিয়ের কোনো দামই থাকবে না। এমন ভাবনা আমার মনে ভুলেও আসলে নিজেকে শেষ করে দিব, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তোমার মনে এইসব চিন্তা ভাবনা এসেছে। না হলে তুমি আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা বললে কেন? তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু বুঝতেও শিখেছো। তাহলে একটা কথা শুনে রাখো, যেমন বউ হিসেবে রেখে যাচ্ছি, তেমন এইবারের বউ হিসেবে দায়িত্ববান হয়ে থেকো, আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। বলে রুম থেকে চলে যায় জঙ্কুক। রাতের বেলা জঙ্কুক নিজের বিছানায় এসে একটু অবাক হয়ে যায়, কারণ অন্য সময়তে জিমিনের সাথে ঘুমালেও আজকে জঙ্কুকের বিছানায় এসে নিজে থেকে শুয়ে আছে। এই প্রথমবার টের পাশে ঘুমাতে জঙ্কুক বেশ সংকোচ বোধ করে। জঙ্কুক বিছানাতে বসতেই তে জঙ্কুকের দিকে তাকিয়ে শরীরে কাঁথা জড়িয়ে নেয়। কি একটা অবস্থা, শরীরে যেভাবে কাঁথা জড়িয়েছে মনে হচ্ছে আমি কাঁথা উল্টিয়ে দেখতে যাব ও কি পড়েছে না পড়েছে। যত সব। এসব কথা ভেবে জঙ্কুক শুয়ে পড়ে। অন্য সময়তে জঙ্কুকের রুমে থাকলে লাইট বন্ধ করে না, কিন্তু লাইট জ্বালানো থাকলে জঙ্কুক ঘুমাতে পারে না। আর আজকে যদি ভালোভাবে না ঘুমাতে পারে তাহলে কালকে জার্নি করলে অসুস্থ হয়ে পড়বে। এটা ভেবে জঙ্কুক উঠে লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লো। জঙ্কুক ভাইয়া, তুমি লাইট বন্ধ করলে কেন? ঘুমাবো, এর জন্য। আমি তোমার সাথে থাকলে তো লাইট বন্ধ করো না, তাহলে আজকে হঠাৎ বন্ধ করলে কেন? জঙ্কুক উঠে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দেয়। এবার শান্তি হয়েছে তো, ঘুমাও। এত অল্প বয়সে উল্টাপাল্টা কথা মাথায় এনো না। বলেই জঙ্কুক কাঁথা টেনে নাক মুখ ঢেকে শুয়ে পড়ে, না হলে তার ঘুম আসবে না। কিন্তু তে না শুয়ে বসে আছে। কি হলো, বসে আছো কেন? ঘুমাও। তোমার সাথে কাঁথা নিচে ঘুমালে তো আমার বেবি হয়ে যাবে। কি বললে তুমি? বলেই জঙ্কুক খাট থেকে নিচে পড়ে যায়। আমি বাংলা সিনেমাতে দেখেছি, বিয়ে করে এক কাঁথা নিচে ঘুমালে বউটা বুড়ি করে বলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, এখন তুমি আর আমি কাঁথা নিচে ঘুমালে আমারও তো বেবি হয়ে যাবে। হায় রে ফাটা কপাল আমার, যতদিন না পর্যন্ত এই পিছির বোধ বুদ্ধি না হয় ততদিন আর দেশে আসা যাবে না। ভয় পেও না তে, তোমার এখনো সেই বয়স হয়নি, নিশ্চিন্তে ঘুমাতে পারো, তোমার কোনো বেবি হবে না। আমার দাদি বলেছে আজকে তোমার সাথে থাকলে আমার বেবি হবে। আরে হবে না, কারণ তুমি এখনো বাচ্চা। কিন্তু আমার দাদি যে বললো। বুড়ির কি বিমৃতি হয়েছে নাকি? এই বাচ্চা মেয়ের মাথায় এসব কি ঢুকিয়েছে? তে চুপচাপ ঘুমাও, আমাদের বড় হওয়ার আগে বেবি হবে না।
আমি বিদেশ থেকে আসলে তখন আমাদের বেবি হবে, এর আগে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমাই। বাচ্চাটা সত্যিই বড় হচ্ছে। কথাটা বলেই জঙ্কুক মুচকে একটা হাসি দেয়। তারপর জঙ্কুক আর বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়ে। আজকে রাতটা কেন জানি জঙ্কুকের কাছে সবচেয়ে বড় মনে হচ্ছে। মনের কোণে নিষিদ্ধ চিন্তা ভাবনা খেলা করছে। 20 বছরের ছেলের পাশে এমন একটা 12 বছরের ছোট একটা রমণী থাকলে নিষিদ্ধ চিন্তা ভাবনা আসবেই। কিন্তু জঙ্কুক চায় না তে তার কোনো হিংস্র রূপ দেখুক। বেচারি বাচ্চা একটা মেয়ে, ওর সাথে কোনো কিছু করলে হয়তো মেয়েটা ডিপ্রেশনে চলে যাবে। জঙ্কুক সব চিন্তা ভাবনা মাটি চাপা দিয়ে তের মিষ্টি চেহারার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা জঘন্য হলেও জঙ্কুক এই প্রথম একটা ভুল পদক্ষেপ নেয়। জঙ্কুক আস্তে আস্তে তের কাছে গিয়ে হালকা হাতে ওকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। জঙ্কুক এতটুকুতেই সন্তুষ্ট। তের থেকে নেওয়া এইটুকু ভালোবাসা দিয়েই তার বিদেশের জীবনটা কাটিয়ে দিতে পারবে। বাকি ভালোবাসাটা না হয় সেদিনই নিবে যেদিন তার বউ বুঝতে পারবে এক কাঁথার নিচে থাকলেই বাচ্চা হয় না। তের মুখের দিকে তাকিয়ে এসব কথা ভাবতে ভাবতে জঙ্কুক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে তার পাশে নেই। বাচ্চাটা মনে হয় আমার আগেই উঠে গেছে। আমিও যাই, গিয়ে ফ্রেশ হয়ে নেই। জঙ্কুক ব্রাশ করতে করতে পুকুর পাড়ে গিয়ে দেখে তের দাদি ওকে গোসল করাচ্ছে। ওএমজি, এই বুড়িটা কি পাগল হয়ে গেছে নাকি? এত সকাল সকাল বাচ্চাটাকে এভাবে গোসল করাচ্ছে কেন? আমার পিচ্ছি বউটার জ্বর আসবে তো। এই বুড়ি, এই তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এত সাত সকালবেলা আমার বউটাকে গোসল করাচ্ছ কেন? শোনো না জামাই, তুমিও গোসলটা সেরে নাও, এভাবে থাকতে হয় না। আস্তাগফিরুল্লাহ। এই বুড়ি, তোমার মন মাইন্ড এত খারাপ কেন? হ্যাঁ, আমি আমার পিচ্ছি বউয়ের ধারে কাছেও যাইনি। তাছাড়া আমাদের মাঝে এমন কোনো কিছুও হয়নি যে আমরা গোসল করব। পিচ্ছি বউ ঢং! আমার যখন 12 বছর বয়স ছিল তখন তোমার শ্বশুর মশাই আমার কোলে হাগুমতো করছে। আর 4 বছর হয়ে গেছে তুমি তোমার বউয়ের কাছে যাও নাই কেন? হ্যাঁ, এই বুড়ি শোনো, তোমাদের সময় আর এখনকার সময় এক না, অনেক তফাৎ আছে। আর তোমার বুইরা জামাই তো তোমাকে কোলে নিয়ে বসে থাকতে ভালো লাগতো, এর জন্য আমার শ্বশুর মশাই অল্প বয়সে তোমার কোলে হাগুমতো করছে। তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি বুড়ি, আমার পিচ্ছি বউটাকে একদম পাকানোর চেষ্টা করবে না। আর এই যে পিচ্ছি, তুমি হা করে কি দেখছো? শোনো, তোমার এই দাদির কথা একদম শুনবে না, বাড়িতে যাও। এরপর জঙ্কুক বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে। তখনই দেখতে পায় তে ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে আছে। একটু সুযোগ পেলেই কান্না করে দিবে। তেকে এই অবস্থায় দেখে জঙ্কুকের মন কিছুতে মানছে না। তাই জঙ্কুক তেকে নিজের রুমে এনে বলে, তে তোমার কাছে যাওয়ার আগে আমার একটা নিষিদ্ধ চাওয়া পূরণ করার ইচ্ছে হচ্ছে। যদিও আমার মস্তিষ্ক অন্য কিছু বলছে, তবে মনকে কিছুতেই মানাতে পারছি না। দেবে আমার ইচ্ছেটা পূরণ করতে? কি ইচ্ছে? আমি শুধু একবার তোমাকে কিস করতে চাইতে। তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। সরি, আমার ভুল হয়েছে, খুব বেশি চেয়ে ফেলেছি তাই না? আমাকে মাফ করে দিও। যাওয়ার আগে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি তে, আমি যেমন যাচ্ছি তেমনই ফিরে আসবো। আর তোমাকে যেমন রেখে যাচ্ছি তেমনই যেন এসে পাই। মনে রাখবে কথাটা। আমি যত দূরেই থাকি না কেন আমার ভালোবাসা একটুও কমবে না। ভালো থেকো তে। আবার কোন এক গ্রীষ্মকালে এসে তোমাকে পাকা আম খাওয়াবো। তুমিও ভালো থেকো আর আমাকে মনে রেখো। আচ্ছা তে, তুমি থাকো, আমি যাচ্ছি, পরে না হয় দেরি হয়ে যাবে। জঙ্কুক ভাইয়া, আমি তো তোমার বউ, তাহলে আমাকে আদর করলে তা তো নিষিদ্ধ হওয়ার কথা না। তের মুখে এমন কথা শুনে জঙ্কুক হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর তে এসে জঙ্কুকের সামনে দাঁড়ায়। জঙ্কুক ভাইয়া, তুমি অনেক লম্বা, একটু নিচু হও না। কেন? এত প্রশ্ন করছো কেন? যা করতে বলেছি করো না, দেরি হয়ে যাচ্ছে তো। জঙ্কুক তের কথা মতো একটু নিচু হতেই তে ওর কপালে একটা কিস করে বলে, বিদেশি রমণী পেয়ে আমাকে ভুলে যেও না জঙ্কুক ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কান্না করো না, সাবধানে থেকো। এরপর জঙ্কুক প্রিয়জনদের মায়া ত্যাগ করে চলে যায় দূর দেশে। সেখানে গিয়ে বুঝতে পারে তার বাবা কতটা কষ্ট করে তাদের সংসারটাকে গড়ে তুলেছে। কিন্তু সময়ের ব্যবধানে আজকে তারা তার বাবাকে একা করে নিজেদের মতো সবকিছু আলাদাভাবে গুছিয়ে নিয়েছে। কেটে গেছে 3 বছর। এর মাঝে তের সাথে 3 থেকে 4 বার কথা হয়েছে জঙ্কুকের। আজকে তার মা জিনের সাথে কথা বলার সময় হঠাৎ করে জিন ফোনটাকে তের কাছে দিয়ে দেয়। জঙ্কুক এটা বুঝতে পেরে তেকে উদ্দেশ্য করে বলে, তোমার ছবি দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর তোমাকে পেলে আমি কতটা আনন্দে থাকবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাও কেন নিজেকে গুটিয়ে রাখো তে? আমার রাতের আকাশে তোমার অবস্থান ওই ভিনদেশি তারার মতো জঙ্কুক ভাইয়া, যাকে চাইলেও ছুঁয়ে দেখার আমার সাধ্য নেই। কেমন আছো তুমি? আকাশ অভিমান করলে যেমন বৃষ্টি হয়, নদী অভিমান করলে বন্যা হয়, আর তুমি এমন হতাশ হয়ে আমার সাথে কথা বললে আমার অনেক কষ্ট হয় তে। সেই সময় কি আর ভালো থাকা যায় বলো? আর কত বছর দূরে থাকবা জঙ্কুক ভাইয়া? যেদিন আমার পিচ্ছি বউটা বুঝবে এক কাঁথার নিচে থাকলেই বেবি হয় না, সেই দিন। এখন বলো, পড়ালেখার কি খবর? কত করে বললাম
সায়েন্স নাও, কিন্তু না, তুমি তো নিয়েছো কমার্স। শুনলাম তুমি নাকি হিসাব বিজ্ঞানের কিছুই বোঝো না। এসব কথা তোমাকে কে বললো? নিশ্চয়ই জিমিন বলেছে, তাই না? দাঁড়াও, ওর 12টা আমি বাজাচ্ছি। এই তো আমার সেই পিচ্ছি লক্ষ্মী বউটা, সবসময় হাসি খুশি থাকবে। বোঝো না কেন? তুমি কষ্টে থাকলে আমারও কষ্ট হয়। খাবার খেয়েছো জঙ্কুক ভাইয়া? না, এখন খাবো। আচ্ছা শোনো, আমার ফোনে ডলার শেষ হতে চলেছে, এখন রাখি, পরে কথা বলবো। আর হ্যাঁ, তুমি আরো কয়েকটা দিন আমাদের বাড়িতে থেকে যেও। মাকে বলো টেনশন যেন না করে, আমি সময় মতো টাকা পাঠিয়ে দেবো। রাখছি তে, ভালো থেকো। ঠিক আছে। দীর্ঘ 7 বছর পর জঙ্কুক আজকে নিজের দেশে ফিরছে। মনের কোণে হাজারো কথা লুকিয়ে আছে। ফ্যামিলির সবাইকে ছেড়ে থাকার সংগ্রাম আজকে শেষ হতে চলেছে। জঙ্কুক এয়ারপোর্টে এসে তার বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে, কিন্তু আরেন তার ছেলেকে চিনতে না পেরে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি কে বাবা? আমাকে জড়িয়ে ধরেছো কেন? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বেদ্যপ ছেলে জঙ্কুক। আসলে আমার বয়স হয়েছে তো, তাই চোখে ভালো করে দেখতে পাই না। তাছাড়া 7 বছরে তোমার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে, তাই আরো বেশি অচেনা লাগছে। নিজের বাবা এই কথা বলছে, যদি আমার পিচ্ছি বউ আমাকে দেখে তাহলে তো বলবে, জঙ্কুক ভাইয়া তুমি এটা কিছুতেই হতে পারো না। সবই তোমাদের দোয়া বাবা, এখন চলো বাড়িতে যাই। বাড়িতে এসে জঙ্কুক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছে, তখনই জিন এসে বলে, জঙ্কুক বাবা তুই কি ঘুমাচ্ছিস? না মা, শুয়ে আছি। কিছু বলবে? আসলে বাবা হয়েছে কি? কি হয়েছে বলো। টাকার সমস্যা? কত লাগবে বলো, আমি এখনই তুলে এনে দিচ্ছি। না বাবা, টাকা পয়সার কোনো সমস্যা না। আসলে আমি চাই তুই কালকে সকালে গিয়ে তেকে নিয়ে আসবি, আর আসার সময় ওদের বাড়ির সবাইকে দাওয়াত দিয়ে আসবি। এই কথাটাই বলতে এসেছিলাম। কিন্তু মা, তের বাবা কি ওকে আমার সাথে দিতে রাজি হবে? তুই যদি বলিস তাহলে তে ঠিকই আসবে। আর ওর বাবাকে নিয়ে তোকে ভাবতে হবে না, ওর সাথে আমি কথা বলে নিব। জিমিনের বিয়ে আর তে থাকবে না, এটা কি হয় নাকি? ওই বাড়িতে যাওয়ার কথাটা বাবাকে বলেছো? হ্যাঁ, তার বাবাই তো বলেছে। তাছাড়া এতদিন পর তুই বিদেশ থেকে এসেছিস, শ্বশুর বাড়িতে না গেলে কেমন দেখে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি যাব। পরের দিন সকালবেলা জঙ্কুক তার পিচ্ছি বউকে আনার জন্য শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্কুক থেকে সারপ্রাইজ দিবে বলে আগে থেকে তের বাবাকে বলে দিয়েছে সে যেন বাড়িতে কিছু না জানায়। কয়েক ঘন্টা পর জঙ্কুক তার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়, আর এসেই দেখে তার পিচ্ছি বউ বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে উঠোনে বসে খেলা করছে। তে, কেমন আছো তুমি? এই বুটকা, আমার থেকে দূরে থাক, না হলে একটা ঘুষি দিব, তোর পেটের বেলুন ফেটে যাবে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই বুটকা বেটার গায়ে বালি ছুঁড়ে মার। কি বলছো এসব? বুটকা কি? 3 বেলা গিলে গিলে যারা পেটের ভিতরে খাবার ভরে তারাই হচ্ছে বুটকা। এই তোরা সবাই আমার সাথে বল, বুটকা বেটা জাম্বু বেটা, বুটকা বেটা জাম্বু বেটা, ডিপজল বেটা বুটকা বেটা। তুমি কি পাগল হয়ে গেছো নাকি তে? আমাকে চিনতে পারছো না? এই বুটকা শুন, আমি আমার জঙ্কুক ভাইয়াকে ছাড়া কাউকে চিনি না। তোর এই পেটটা এত ফুলা কেন? কতদিন ধরে তুই হাগিস না বলতো? আচ্ছা দাঁড়া, আমি তোর হাগার ব্যবস্থা করে দিচ্ছি। এই তোরা কেউ একটা আমাকে আরপিন দে তো, এর পেটটা ফুটো করে দেই, তাহলে হাগার সমস্যাটা সমাধান হয়ে যাবে। ইউ তে, ছি, কি বলছো এসব? তুমি ভালো করে তাকিয়ে দেখো, চিনতে পারবে আমাকে। রিমা রে জমাই বাবা, তুমি এমন রোজের মধ্যে দাঁড়াইয়া এই সুটকাগুলোকে কি এমন কথা কও? হ্যাঁ, এদিকে তো তোমার চিন্তা না, এদি হেফারা সুটকা। ইয়ে না, মানে আসলে আন্টি তেমন কিছু না। ধুর, কি একটা অবস্থা। জঙ্কুক তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এত বছর পর তে কি তোর জন্য এখনো পিছিয়ে থাকবে নাকি? নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে। সব সময় যে মেয়েটাকে কেন বাচ্চা মনে করি। রিমা রে এই জমাই বাবা, কি এত বাবু তুমি? হ্যাঁ, রোজের মধ্যে ফিরে যাইতাছে গা, আমার লগে গড় আইও। জি আন্টি, আসছি। তোমাদেরকে তো বলা হয়নি, তে এখন আর আগের মতো পিচ্ছি নেই, সে এখন ভার্সিটিতে পড়ে। জঙ্কুক আসার পর থেকেই তাকে জামাই আদর করে যাচ্ছে ইউনজুন আর সোবেন, কিন্তু তার কিছুতেই মন ভরছে না। খাওয়া দাওয়া শেষ করে মোবাইলে চ্যাটিং করছে জঙ্কুক। হঠাৎ করে একটা মেয়ে গায়ের ওড়নাটাকে খাটের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। এইটাই মনে হচ্ছে আমার সেই পিচ্ছি বউ। বাহ, কত সুন্দর হয়ে গেছে। বলেই জঙ্কুক খাটে পড়ে থাকা ওড়নাটাকে নিজের নাকের সামনে নিতেই একজন রমণী এসে ওড়নাটাকে ছো মেরে নিয়ে যায়। কে আপনি? আমার উন্না ধরেছেন কোন সাহসে? জঙ্কুক কিছু না বলে মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। হাসছেন কেন? আম্মু দেখো না, কে যেন আমার রুমে এসে বসে আছে। এই সুন্নিটের জ্বালায় আর বাসি না। কি হইছে? দাও স্কিল লিখ দে। এই লোকটা কে? আর উনি আমার রুমে কি করছে? যে কেউ রুমে ঢুকে যায় আর তোমরা সেদিকে কোনো নজরই রাখো না, এই জন্যই এখানে আমার থাকতে বিরক্ত লাগে। আর এই যে আপনি কে, কখন থেকে জিজ্ঞাসা করছি, বলছেন না কেন? হ্যালো সুন্নিতে, তুই এখনো চিনোস নাই? কে উনি যে ওনাকে চিনে রাখতে হবে? আন্টি, আপনাকে আর কষ্ট করে চিনাতে হবে না। সারাদিন অনেক কাজ করেছেন, এখন গিয়ে একটু বিশ্রাম নিন। আমি তের সাথে কথা বলে নিচ্ছি। আশা করি কথা বলার পর আমি কে এটা বুঝতে ওর অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাই বাবা তোমরা কথা কও, আমি যাই। এভাবে যেখানে সেখানে ওনা রেখে যাওয়ার কোনো কারণ তো দেখছি না। তুমি ওয়াশরুমে যাবে, মাথায় ঘুমটা দিয়ে যাও,
তা না করে ওনা যেখানে সেখানে ফেলে আশেপাশে নজর না দিয়ে দৌড়ে ওয়াশরুমে যাওয়ার কারণটা কি শুনি? জঙ্কুক ভাইয়া, তুমি দেশে ফিরেছো আর আমাকে জানাওনি কেন? আমার প্রশ্নের উত্তরটা আগে দাও তে। ভুল হয়ে গেছে। জঙ্কুক তার কোমরে ধরে নিজের কাছে এনে বলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর তোমার শাস্তি হলো এই মুহূর্তে তোমার থেকে আমার পাওনা ভালোবাসাগুলো চাই। জঙ্কুক ভাইয়া, আমাকে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। তে, তুমি কি ভয় পাচ্ছ? তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ওকে, সরি, আমার এভাবে তোমাকে ধরা উচিত হয়নি। এখন শোনো, যেটার জন্য এসেছি তুমি তো জানো, জিমিন আর সুগার বিয়েটা ছোটবেলায় হয়ে গেছে। এখন আবার বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। মা বলেছে তোমাকে নিয়ে যেতে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, যাও। অবশ্য যাওয়া আর না যাওয়া সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। আমার তো সেই অধিকার নেই জঙ্কুক ভাইয়া। কিসের অধিকার? তোমার আমার বিয়ে সেই ছোটবেলা হয়েছিল, যে বিয়ের কোনো অস্তিত্ব নেই, তাই আমারও কোনো অধিকার নেই। এখন তুমি কি চাচ্ছ? আমাদের আবার বিয়ের ব্যবস্থা করব, নাকি তোমার অন্য কোনো মতামত আছে? তে কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শোনোতে, তুমি যদি চাও তাহলে জিমিনা সুগার বিয়ের পর আমাদের বিয়ের ব্যবস্থা করব। এটা যদি হয় তাহলে তুমি এখন আমার সাথে চলো, আর যদি তোমার অন্য কোনো মতামত থাকে তাহলে আমি একাই চলে যাচ্ছি। বলেই জঙ্কুক নিজের বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। কয়েক মিনিট পর তে হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে এসে জঙ্কুকের পাশাপাশি হাঁটতে থাকে। কি ব্যাপার তে, তুমি এখানে? শয়তান বেটা, আরেকটাও কথা বললে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেব তোকে। ওএমজি, তে তুমি আমাকে তুই করে কথা বললে? তুই করে বলবো না তো কি করব? আমার উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজে চলে এসেছো যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারো, তাই না? কান খুলে শোনো, আমি বেঁচে থাকতে কখনোই সেটা হতে দিব না। জিমিন সুগার বিয়ের পর আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে না, একই দিনে আমাদের চারজনের বিয়ে হবে, বুঝতে পেরেছো জঙ্কুক ভাইয়া? এই, তুমি আমাকে ভাইয়া বলে ডাকো কেন? আমি কি তোমার ভাইয়া হই? না, তুমি তো আমার ছাইয়া হও। লা 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 লা। ওরে পাজি মেয়ে, তোমার মনে এই ছিল? কেন, আমার কি ইচ্ছে হয় না লাল টুকটুকে শাড়ি পরে খুব সুন্দর করে সেজে তোমাকে দেখাতে? এসব কথা আগে বলনি কেন আমাকে? কি করে বলতাম বলো, আমার তো লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী বউরে, থাক আর লজ্জা পেতে হবে না, চলো। এরপর একই দিনে তেকুক আর ইউনমিনের বিয়ে আবারও দেওয়া হয়। এবার চলো দেখে আসি নতুন বরকনে কি করছে। কিরে নিব্বি জিমিন, তোর এত লম্বা লাগতেছে কেন, কাহিনী কি? দেখো সুগা, আমাদের এখন অনেক বয়স হয়েছে। আমরা এখন আর আগের মতো 18 বা 20 বছরের বাচ্চা কাচ্চা নেই যে তুমি আমাকে অপমান করবে। আমি আবার কি করলাম? খালি জানতেই তো চাইছি, এত লম্বা লাগতেছে কেন? এনা তুই অপমান খুঁজে পাইলি কই? এই বিলাই শোন, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাড়াতাড়ি হাঁটা শেষ করে বাড়িতে চল। আরে এমন করস কেরে? সারা জীবন তো ঘুমাইলি, এখন একটু রাইতের বেলা ঘুরতে পারতি না? আচ্ছা হন, তোরে জিডার লেগিয়া বাইরে আনছি। তুই তো সব সময় আমার আব্বারে দেখতে চাইতি, আজকে তোরে আমি আমার বাপের পিক দেখামু, তুই কিন্তু কাউরে কবি না। বলেই সুগা তার মোবাইল থেকে একটা পিক জিমিনকে দেখাতে গিয়ে দেখে জিমিন সুগার পাশে নেই। ওই নিব্বি জিমিন, বউ আমার, কই গেলি তুই? এই শয়তান বিলাই, আমি এখানে পা মুচকে কাদাতে পড়ে গেছি, আমাকে বাঁচা। ওই নিব্বির ঘরে নিব্বি, তুই যেহেতু উঁচা জুতা পিন্দা আটতে পারস না, তাহলে পিন্দা স্কিল লিগা। ওহন তুই বইরা থাক কাদা মাটিতে, আমি বাইর যাইগা। ওই সুগা বিলাই, আমারে একলা ফেলাইয়া যাইস না, আমি অনেক ভয় পাই। না সুগা, এই আকামটা তুই করিস না। নিব্বি জিমিন তোর বিয়া করা বউ, ওরে ফালায় রাইখা গেলে লুচ্চা বেড়া লয়ে যাবো গা, পরে বউ হারায় কাইন্দা মরে যাবি। ওই নিব্বি জিমিন, কান্দিস না, খারা আমি আইতাছি। সুগা জিমিনের কাছে এসে হাত বাড়িয়ে বলে, উঠে আয় বউ আমার। জিমিন রাগে সুগাকে টেনে নিজের মতো কাদামাটিতে ফেলে দেয়। এইবার দেখ শয়তান বিলাই কেমন লাগে। আমার মা ঠিক কথাই কইছিল, মাইয়া মানুষ বালানা, তুই তো আরো আগে বালানা। কি বললি তুই? শয়তান বিলাই, এই নে ঠাস। মেরে ফেললো গো মা। এবার চলো দেখে আসি তেকু কি করছে। কি হলো জঙ্কুক ছাইয়া, তুমি লাইট অন করলে কেন? তোমার অন্ধকারে ঘুমাতে সমস্যা হবে তাই। কে বলেছে আমার অন্ধকারে সমস্যা হয়? 7 বছর আগের কথা মনে আছে? আছে। তখন তো আমি অনেক ছোট ছিলাম, এখন তো বড় হয়ে গেছি। তুমি এখন বড় হয়ে গেছো? হ্যাঁ। কোথায় বড় হয়েছো? আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে হবে না, শোনো, তাহলেই বুঝতে পারবে। বলো। এখন আমি জানি এক কাঁথার নিচে ঘুমালেই বেবি হয় না, তার জন্য কাইলে ইমোজি মার্কা কাজ করা লাগে। তাই বুঝি? তুমি রাজি আছো তো? যা দুষ্টু বেটা, কি বলো এইসব, লজ্জার ব্যাপার। বাহ, আমার মতনি বউ দেখছি লজ্জাও পায়। এটা তুমি কি বলে জঙ্কুক ভাইয়া? আমি মতুনি? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আরে যদি কথা বলতে আসো তাহলে তুমি 100 পাতিলা গু খাবে। হায় আফসোস, আমার ফাটা কপাল আর পূরণ হলো না। তো সুন্দরীরা, আমাদের স্টোরিটা আজকে এখানেই শেষ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।